হিরো আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা ঐশ্বরিয়া, নাসমিকা মান্দানা সহ পাকিস্তানি নায়িকারাও যেন হিরো আলমের কাছে এসে পায়ের কাছে বইয়া থাকে। জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনি এমনই একজন পিতার সন্তান যে শহীদ জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। এ দেশের 18 কোটি জনগণ আপনার সাথে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি আমার ভাই, আমার প্রাণের ভাই। আল্লাহ 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 মাজলুমের বদদুয়া তুমি, মাজলুমের দোয়া তুমি কবুল করো। আল্লাহ দাড়ি পাকাদের দোয়া কবুল করো, রোজাদারের দোয়া কবুল করো। তুমি তো হজ করতে গেলে তাদের দোয়া কবুল করো, কিন্তু মাজলুমের দোয়ায় কোনো পর্দা থাকে না রে আল্লাহ। ও আল্লাহ, ছেলের জন্য সন্তানের জন্য পিতামাতার দোয়ায় কোনো পর্দা থাকে না। আল্লাহ হিরো আলম ভাই, আল্লাহ কোটি কোটি মানুষের সন্তান, তাকে অনেকে ছেলে মানে, তাকে ছোট ছোট পোলারা বাবা মানে, ছোট ছোট পোলারা দোয়া করতেছে। আমাদের হিরো আলম বাবার এই অপমান সহ্য করতে পারি না। কোটি কোটি মানুষ তার জন্য দেশে বিদেশে, এমনকি মঙ্গল গ্রহের এলিয়েনরা পর্যন্ত, চাঁদের এলিয়েনরা পর্যন্ত আমার জন্য, হিরো আলম ভাইয়ের জন্য দোয়া করতেছে যে যারা আমাদেরকে মামলা দিছে, এই মামলা যেন তাদের গলায় ঝুলে। আমিন 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 সুম্মা আমিন। আল্লাহ, এখানে চিৎকার দিছিলাম ওরে নেতারে, আর আমি কইতে চাই না, এখন আমি কইতে চাই, ওরে বাটপার রে, ওরে জুলাই বেচা বাটপার রে। আসল জুলাই আলাদেরকে মামলা দিয়ে জুলাই বেচে খাস, তোদের বিচার আল্লাহ করবেই করবে, শেষ করবো। আল্লাহ হিরো আলমকে আমার বিসিএসপি দলের সেক্রেটারি অথবা সহসভাপতি করে দাও আল্লাহ গো। হিরো আলমকে সাতক্ষীরা স্যারের এমপিটা বানাইয়া দাও আল্লাহ। সে তো তার পাল্লা বরহুদ গাড়ি আল্লাহ, সে কিন্তু কয়েকটা এমপি এখনো রানিং এমপি, সে আওয়ামী লীগের জামানারও এমপি, এই বিএনপি জামানারও এমপি। আল্লাহ তুমি জানো সে এখনো কিন্তু এমপি, তার এমপি স্বীকৃতি দেয় না। আল্লাহ যারা স্বীকৃতি দেয় না এদেরকে দুনিয়ায় তুমি রাখো না। ও আল্লাহ, বহুত নায়ক নায়িকা নিয়ে আমার ভাই শুটিং করে, এটা কিন্তু পাপ করে না, তেমন বড় পাপ না। এটা হলো শুটিং মুটিং, এটা বাস্তবে না। এটা কইয়া যারা কাজ করে বিদেশে হাড়ভাঙ্গা পরিশ্রম করে একটু হিরো আলমকে ভাইরাল দিকে দেখে, একটু ক্লান্তি দূর হয়ে যায়। আপনারা যে স্বাধীনতার বিরুদ্ধকারী, ওই পাক বাহিনীর দালাল, তার প্রমাণে দর্শনে পড়ে যায়। কেন আপনারা 1971 সালে 2 লক্ষ নারীর দর্শন করেছেন, 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে হোলি খেলাইছেন। সেই হোলি খেলা দল আপনারা। আরে মুক্তিযোদ্ধার দলকে গর্জিত করতে বাধ্য করবেন না। মুক্তিযোদ্ধা দল যদি গর্জে ওঠে, আমাদের কোনো অস্ত্র লাগে না, আমরা অস্ত্র ছাড়াই যুদ্ধ করতে পারি। এটা আমরা ভালো করে জানি যে পাক বাহিনীকে আমরা যেভাবে দেশ থেকে তাড়াইছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাকে এই দেশে রাজনীতি করার নিমন্ত্রণ দিয়েছিলেন। আর সেই দলকে বলেন যে এনসিপি, জামাত আর ওই মামুনুল হক, এরা নাকি রাস্তায় যদি একদিন নামে, তাই নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সন্তান জনাব তারেক রহমানের নাকি পতন হয়ে যাবে। রাজপথে বেরিয়ে এসে কথা বলুন, ঘরের পিছনের দরজা দিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আমি কর্নেল অলি সাহেবকে এখনো বলতেছি, হুঁশিয়ার করে কথা বলবেন, মুখে লাগাম নিয়ে কথা বলবেন। কেন আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, সেই হিসাবে কথা বলবেন। আপনাকে অনেক শ্রদ্ধা করতাম, আমি জানতাম যে আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, কিন্তু ওই যেদিনকে আপনি বলছিলেন যে কর্নেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয় নাই, আমি কর্নেল অলি দিয়েছিলাম। আরে ওই দিনকে কি পিছনের দরজা দিয়ে ঘোষণা দিয়েছিলেন না সামনের দরজা দিয়ে ঘোষণা দিয়েছিলেন? এই জাতি আপনার কাছে জানতে চাই, জাতির উদ্দেশ্যে বলতে চাই, তারা বাংলাদেশের 18 কোটি জনগণ এখনো পর্যন্ত এই কুচিত্তি দল, যারা মা বোনের ইজ্জতের দিকে তাকায় না, তাদের মতো দল নাকি বলে ইসলামী দল। আরে কোন ইসলামী দল? এই কুচিত্তি এমপি জনাব তারেক রহমান সাহেব ওই যে মেয়েটানিয়া হোটেলে আমোদ ফুর্তি করেছে, ওই জামাত এমপি, তাকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। কোন লুচ্চার এই বাংলা স্বাধীন দেশে
স্থান হতে পারে না। এর প্রমাণ হয়ে গেছে যে তারা 1971 সালেও 2 লক্ষ নারীর ইজ্জতহানি করেছে, 30 লক্ষ মা, 30 লক্ষ শহীদের রক্তের পরে হোলি খেলেছে। এই পাকিস্তানের এই পাক বাহিনীর দোষর এই জামাত। আমি ভয় করে কথা বলি না, পিছন থেকে ঢিলা মারার চেষ্টা করবেন না। কেন আমিও মুক্তিযোদ্ধার সন্তান, আমি কোন রাজাকারের সন্তান নয়, তাই কোন রাজাকারের কথা বলতে আমি ভয় পাই না। জুলাই বিপ্লবে যে মানুষগুলো অনবদ্য ভূমিকা রেখেছে সেই মানুষগুলোকে আমি স্যালুট জানাতে এসেছি। আমি আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। বিপ্লবের কঠিন সময়গুলোতে যে মানুষগুলো নিবৃত্ত থেকে আমাদেরকে রাত দিন এক করে সাপোর্ট দিয়েছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন, আহত পঙ্গুত্ব আমাদের ভাই বোনদেরকে সেবা দিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন, জীবনের ঝুঁকি দিয়ে নিজের বাসা ছেড়ে দিয়ে আমাদেরকে তাদের বাসাগুলোকে একটা সেফ হোম হিসাবে আমাদেরকে তৈরি করে দিয়েছেন, সেই মানুষগুলো হচ্ছেন আপনারা। আপনাদের অবদানের কথা এনডিএফ ন্যাশনাল ডক্টর ফোরামের এখানে যারা ডক্টররা আছেন, আপনাদের অবদানের কথা এই বাংলার সর্বস্তরের মানুষরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আল্লাহ তাআলা আমাকে কাজ করার সুযোগ দিয়েছে এবং কঠিন সময়ে অনেকগুলো ভূমিকা আল্লাহ তাআলা আমাকে পালন করার তৌফিক দিয়েছে। সেখান থেকে অনেকগুলো মানুষের সাথে আমার কিছু স্মৃতি আছে এবং বিশেষ করে যারা ডাক্তার আছে, এনডিএফ এর বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আমার অনেক যোগাযোগ হয়েছিল এবং তাদের সাথে আমার অনেকগুলো স্মৃতি আছে। যখন আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস কায়দায় 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের উপর হামলা করেছিল, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল এবং আমাদের বোনদেরকে রক্তাক্ত অবস্থায় যখন আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, সেই ঢাকা মেডিকেলে যাওয়ার পর আমি এনডিএফ এর যারা দায়িত্বশীল তাদেরকে ফোন দিয়েছিলাম। তারা সাথে সাথে আমাদেরকে ওই সময় ট্রিটমেন্টের জন্য বিভিন্নভাবে সহায়তা করেছিল এবং আমরা যখন ইমার্জেন্সি ইউনিটের সামনে দাঁড়িয়ে আমাদের বোনদের ট্রিটমেন্ট করছিলাম, সেখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দফায় দফায় আমাদের উপর হামলা করে ওই সময়ে যারা সিভিয়ার অবস্থা ছিল তাদেরকে আমরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ট্রিটমেন্টের জন্য নিয়ে গিয়েছিলাম এবং সেই সময়ে অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে ট্রিটমেন্টের জন্য সামগ্রিকভাবে এনডিএফ এর এখানে অনেকের নাম আমি বলতে পারবো, আমাদের ডাক্তাররা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল। এত বড় রক্তাক্ত বিপ্লবের পর পার্লামেন্টে কেন এই কথা বলতে হয় যে জুলাই সনদের ভিত্তিতে তৈরি করা গণভোটের গণরায়কে বাস্তবায়ন করো? এই কথা কেন? রক্তাক্ত বিপ্লবের পরে ওই জুলাই যোদ্ধারা আবার সেই জুলাইয়ের বিপ্লবের বেনিফিশিয়ারি পার্লামেন্টারি সেই বক্তব্য থাকবে। আবার ট্রেজারি বেঞ্চে যারা থাকেন সরকারি দলের এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এই পার্লামেন্টে এত আননেসেসারি জুলাই বিপ্লবের কথা বলা দরকার। নিশ্চয়ই পার্লামেন্টের সেশন গুলো অনলাইনে অবজার্ভ করেন। এই বক্তব্য একজন এমপি রেখেছে বিএনপি যে এত আননেসেসারি জুলাইয়ের কথা বলা দরকারটা কি? যে জুলাই বিপ্লব, যে গণভোট 2025 সালের 13 নভেম্বরের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে একই দিনে গণভোট হলো, জাতীয় ভোট হলো, যে ভোটের বেনিফিশিয়ারি হয়ে প্রধানমন্ত্রী হলেন, এমপি হলেন, মন্ত্রী পরিষদে চলে গেলেন, ক্ষমতায় গিয়ে আপনি জুলাইয়ের রক্ত, এত শহীদ, এত জীবন দেন, এত হাজারি, হেলিকপ্টার করে ছোট্ট শিশুকে গুলি করে হত্যা করা, পুলিশের এপিসি কার থেকে নিথর দেহকে ছুঁড়ে ফেলে দেওয়া, মৃতদেহকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া, এরকম হাস্যক স্মৃতি আপনি ভুলে গেলেন? এত নিষ্ঠুর, এত মানবতা মনুষ্যত্বহীন হয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে থাকতে পারেন? কই, আপনি তো সেই পার্লামেন্টের মেম্বারকে থামালেন না। আপনি সেই গণভোটকে অস্বীকার করেন, বলেন যে এই গণভোট সংবিধানে নাই, এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের কোন ইখতিয়ার রাষ্ট্রপতির নাই, সংবিধান সংস্কার পরিষদের কোন প্রভিশন নাই, শপথের কোন বিধান নাই। একথা কখন বলছেন? 17 অক্টোবর 2025 জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ছিল সবাই মিলে আমরা যারা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, সেই 17 অক্টোবর 2025 থেকে নিয়ে 2026 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন আর গণভোট হলো একই দিনে, 17 অক্টোবর 2025, 12 ফেব্রুয়ারি 2026, 4টা মাস মাঝখানে চলে গিয়েছে, গণভোট হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে হা ভোট দিতে বলেছেন। আপনারা ঐক্যমত্য কমিশনে একসঙ্গে থেকে এই গণভোটের প্রস্তাব করেছেন, লিগাল এক্সপার্টদেরকে দিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছে, সব মেনে নিয়েছেন, একদিনও আপনারা আপত্তি করেনি। প্রধানমন্ত্রীত্বের শপথ নিয়ে ক্ষমতায় গিয়ে পার্লামেন্ট চালু হওয়ার পর বলছেন এগুলো সব সংবিধান বিরোধী। কোটা না মেধা যে আন্দোলন করে এই রক্তাক্ত বিপ্লবটা করলো তার সূত্রই তো হচ্ছে দলীয়করণ করে কোটা দিয়ে খেয়ে মেধাকে শেষ করতে চাওয়া হয়েছিল। খেয়াল আছে কিনা আপনাদের? 2026 12 ফেব্রুয়ারির গণভোটের গণরায়কে বাস্তবায়ন করতে হবে। 84টি সাংবিধানিক প্রশাসনিক সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে
সেইখানে অনেক দলই নোট অফ ডিসেন্ট দিয়েছিল, জামাতও দিয়েছে, বিএনপিও দিয়েছে, অন্যান্য দলও দিয়েছে, কিন্তু ঐক্যমত্য কমিশন বলেছে না, এই 84টি সংস্কার প্রস্তাবের পুরোপুরি দেশের সংবিধানের বেসিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে গেলে এই পরিবর্তনকে মানতে হবে। আমরা জামাত ইসলামী আমাদের নোট অফ ডিসেন্ট নিয়ে চিল্লাচিল্লি করছি না, অন্য কোনো দল করছে না, কিন্তু বিএনপি 12 থেকে 14টা সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনারা ওই যে একটা লাল বই হাতে করে নিয়ে সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে বলেন এর অক্ষরে অক্ষরে আমি মানবো, শোনেন না, প্রাইম মিনিস্টারও বলেন ওখানে আছে 84টি সংস্কার প্রস্তাব, তার ইম্পর্টেন্ট 10-12টি, যা না মানলে বাংলাদেশের সংস্কারটা একেবারে ইম্যাটেরিয়াল হয়ে যাবে। এই সংস্কারে কোনো মূল্য নেই। যেমন বলা আছে, প্রথম প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। উচ্চ কক্ষে 100 আসন ভাগ হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে, আমরা সব দল মেনেছি, আমরা নোট অফ ডিসেন্ট এখানে দেয়নি, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর্টিকেল 70, একজন এমপি ফ্লোর ক্রস করে কতটুকু দলের বাউন্ডারির বাইরে যাবে আমরা যা বলেছি, বিএনপি সেখানে একটা নোট অফ ডিসেন্ট। আন্তর্জাতিক চুক্তি আইনগুলো আপার হাউস লোয়ার হাউসে অনুমোদিত হতে হবে, বিএনপির সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। গুরুত্বপূর্ণ সংবিধানের যত সাংবিধানিক পদ আছে, কেয়ারটেকার সরকারের চিফ থেকে সরকার গঠনের পদ্ধতি, দেশের চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের সমস্ত জাস্টিস, তারপরে অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, পাবলিক সার্ভিস কমিশন, যেটা পিএসসি বিসিএস পরীক্ষায় আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা কোটা না মেধা যে আন্দোলন করে এই রক্তাক্ত বিপ্লবটা করলো, তার সূত্রই তো হচ্ছে দলীয়করণ করে কোটা দিয়ে খেয়ে মেধাকে শেষ করতে চাওয়া হয়েছিল। খেয়াল আছে কিনা আপনাদের? আজকে আমরা এখানে ভিকটিম পুলিশ পরিবারের সদস্যরা এখানে হাজির হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা শুধু ইনসাফটা চাই। আজকে এখানে যারা জড়ো হয়েছে 24 পরবর্তী আন্দোলনের সময়ে, এরা আন্দোলন সংগ্রাম করেছে নিজেদের ইনসাফের জন্য, বিনিময়ে আবার একটা মামলার শিকার হয়েছে। আমাদের আজকের যে চাওয়াটা সেটা হলো, যারা বিভিন্ন সময়ে একদম নির্দোষভাবে কোনো দোষের আওতায় না পড়ে চাকরি হারিয়েছে, বিশেষ করে আগের দিনে যে চাকরিগুলো যাইতো, এটা রাষ্ট্রপতির আদেশে একটা অধ্যাদেশের মাধ্যমে এই চাকরিগুলো চলে যাইতো, আমাদের অফিসাররা এই অধ্যাদেশগুলো ব্যবহার করত। কিন্তু শেখ হাসিনা আসার পর 2018 সালে একটা আইন তৈরি করে, সরকারি চাকরিজীবী আইন নামের, তার 40 থেকে 44 ধারা পর্যন্ত এই আইনটা যে অবৈধ, পুরো আইনটা অবৈধ, এটা আমি প্রমাণ করে দিতে পারি। এবং এর ভিতর যে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, ফৌজদারি মামলা চলাকালীন সময়ে পুলিশ অফিসারকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এখানে এই কথাটা বলা নাই যে পুলিশ অফিসার বিচার করতে পারবে। একজন ফৌজদারি মামলার অপরাধে পড়তেই পারে মাঠ পর্যায়ের পুলিশেরা। এখানে আপনি কনস্টেবল পাবেন, এএসআই পাবেন, এসআই পাবেন, 2-1 ওসি পাইতে পারেন, এর উপরে কেউ নাই। এরা মাঠ পর্যায়ে কাজ করেছে, এদের ভুল হয়েছে, এদের বিরুদ্ধে মামলাও হয়েছে, অনেকের ফৌজদারি মামলা আছে। এই মামলার বিচারটা আদালত করবে, আপনি পুলিশ অফিসার বিচার করার কে? ঠিক আছে, বিচার যখন করেছে, আদালত তাকে নির্দোষ দাবি করেছে, এই মানুষগুলোকে হাইকোর্টে পাঠিয়ে দিছে। বলেন তো, সেকেন্ড ক্লাসের অফিসার, 4র্থ শ্রেণীর একজন কর্মচারীকে আপনি হাইকোর্ট দেখায় দিচ্ছেন, অথচ একজন এসপি থেকে জেলার একজন জজ, সিনিয়র একজন জজ বলতেছে যে সেই ব্যক্তিটা নির্দোষ, আর একজন এসপি, একজন ডিআইজি তাকে হাইকোর্ট দেখায় দিচ্ছে 1-2 বছরের জন্য না, 20 বছরের জন্য। এর পিছনে একটা পরিবার আছে, এদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের সবার ফ্যামিলি আছে। অপরাধটা কি? আপনি কুমিল্লায় জনসভা হচ্ছিল, বিএনপির একটা জনসভা হচ্ছিল, ওই জামাত ইসলামের একটা মিছিল হচ্ছিল, অফিসার আদেশ করেছে গুলি করার জন্য, কেন সেখানে গুলি করে নাই? আদেশ করেছে চাইনিজ রাইফেলের গুলি করার জন্য, আপনি কেন শটগানের গুলি করলেন? আপনি কেন বেনজিরের মতো একজন মহামানব, আপনি কেন ভাতের হোটেল হারুন, আপনি কেন বিপ্লবের মতো একজন মহামানবকে রয়ের এজেন্টের বিরুদ্ধে একটা কমেন্টস করেছেন? আমার অনেক বন্ধু আছে এখানে শুধু কমেন্টস করেছে, বেতনটা একটু বাড়াইলে ভালো হইতো না, এতে তার চাকরি নেই। আমাদের ডিপার্টমেন্টের মূল যে সমস্যাটা আমাদের অফিসাররা বুঝতে চান না। এই যে যারা এখানে দাঁড়িয়ে আছে, এরা সবাই ডিপার্টমেন্টের পায়ের মতো শক্ত করে দাঁড়িয়ে আছে, এরা ছাড়া ডিপার্টমেন্ট থাকবে না। যারা সাব ইন্সপেক্টর আছে, এরা হচ্ছে শক্ত একটা মেরুদণ্ড। সমস্ত মামলা মোকদ্দমা যত দেখবেন, এর 80 থেকে 90% মামলা মোকদ্দমা এটা ডিল করে সাব ইন্সপেক্টর। আমাদের ওসি যারা আছে, ওসি পর্যায়ের যারা আছে, এরা হচ্ছে আমাদের মাথা। তাহলে বিসিএস অফিসার কারা? এরা হচ্ছে মাথার মুকুটের মতো। আমাদের সবার মাথার উপরে মাথার মুকুটের মতো হচ্ছে আমাদের বিসিএস অফিসার। আমাদের বিসিএস অফিসাররা আমাদের পা, আমাদের মেরুদণ্ড, আমাদের মাথাটাকে ঠিক না রেখে ওনারা মাথার তাজটা ঠিক রাখতে চান।
এটা খুব বড় মাপের অন্যায়। আপনারা অন্যান্য ডিপার্টমেন্টে দেখবেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি বিজিবিতেও দেখবেন, ফোর্সের সাথে এত ভালো ব্যবহার করে, তাদের মিনিমাম সর্বোচ্চ খোঁজ খবরটা রাখে। কিন্তু আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এটা হয় না। 24-এর আন্দোলনে দেখেছেন না, পুলিশের থানায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে না, অনেক পুলিশ মারা গেছে না। ঠিক যে থানাতে পুলিশ মারা গেছে তার পার্শ্ববর্তী জায়গায় র্যাবের একটা কোয়ার্টার ছিল, র্যাবের একটা ইয়ে ছিল। আচ্ছা, আপনারা শুনেছেন যে র্যাবের একজন সদস্য মারা গেছে? কোনোভাবে শুনেছেন র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে? কেন? কারণ তাদের কমান্ড কন্ট্রোল দিচ্ছিল একজন সেনাবাহিনীর অফিসার। তার মানে বোঝা গেল, সংস্কার না করেও শুধুমাত্র কমান্ড এবং কন্ট্রোলের মাধ্যমে পুলিশ বাহিনীকে এখনো নিয়ন্ত্রণ করা যায়। তার সর্বোচ্চ উদাহরণ হচ্ছে র্যাব। র্যাব তো পুলিশেরই একটা অংশ।